হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ক্লাস 10-এর ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেখান থেকে মডেল কোশ্চেন পেপার 12। এটা হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল এর একটা সেট। তো এটা খুব ভালো করে তোমরা দেখো ভিডিওটা। আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো দেখবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আর আরও কী কী ভিডিও দিলে তোমাদের উপকার হবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। দেখো, আজকে করাবো মডেল কোশ্চেন পেপার 12। এটা বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুলের একটা সেট। প্রথমে রয়েছে সিন, এখানে ফাদার সেলফ থেকে অংশটা তুলে দেওয়া হয়েছে। তো এটারও তোমরা টেক্সটের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেখে নাও। আমি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে মাল্টিপল চয়েস। দ্য পার্সন হু অ্যাডভাইসড স্বামী নট টু মিস স্কুল ওয়াজ হিজ মাদার, হিজ ফাদার, হিজ ইংলিশ টিচার, হিজ ক্লাসমেট। কে স্বামীকে বলেছিল স্কুল কামাই না করতে? তার বাবা। তাহলে অপশন 3, হিজ ফাদার। Swami wanted Samuel to do something in the class to meet her headmaster, write a letter to the headmaster, justify the letter, check the হোম টাস্ক। স্বামী কি চেয়েছিল? যে স্যামুয়েল ক্লাসের মধ্যে এমন কিছু করে যেটা চিঠিটাকে জাস্টিফাই করবে। তাহলে অপশন 3। স্বামী ওয়াজ লেট বাই, স্বামী কতক্ষণ লেট ছিল? 20 মিনিটস, 1 আওয়ার, 30 মিনিটস না 40 মিনিট? 30 মিনিট লেট ছিল, হাফ অ্যান আওয়ার। তাহলে অপশন 3। Swami expected that Samuel would scold him mildly, rebuke him severely, punish him severely, scold him with a smile. Swami আশা করেছিল যে স্যামুয়েল তাকে প্রচুর পরিমাণে বকবে, তাহলে রিবিউকড হিম সিভিয়ারলি। দ্য আউটলুক অফ স্বামীজ ফাদার মেড স্যামুয়েল কনফিউজড, ওয়ারিড, সরোফুল না ইমপ্রেসড? স্বামীর ফাদারের যে আউটলুক সেটা স্যামুয়েলকে ইমপ্রেস করেছিল। তাহলে অপশন 4। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়েন স্বামী রিচ স্কুল গেট স্যামুয়েল ওয়াজ ড্যাশ। স্বামী যখন স্কুলের গেটের কাছে পৌঁছালো তখন স্যামুয়েল অ্যারিথমেটিক পড়াচ্ছিল। তাহলে টিচিং অ্যারিথমেটিক। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার ড্যাশ। স্বামী ঠিক করলো চিঠিটা ডেলিভার করবে হেডমাস্টার মশাইকে স্কুলের শেষে। তাহলে টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হোয়াইল স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিস ক্লাস স্বামী হোপড। স্বামী যখন তার স্কুলের ক্লাসের এন্ট্রান্সে দাঁড়িয়ে আছে তখন স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে প্রচুর বকবে। এরপরে কি আছে? ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে স্বামী ওয়াজ স্ট্রাক উইথ অ্যান আইডিয়া হোয়াইল এন্টারিং দ্য স্কুল। স্কুলে ঢোকার সময় স্বামীর একটা আইডিয়া এলো মাথায়, এটা হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই যে এই লাইনটা, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তারপরে পরের যে ট্রু ফলসটা রয়েছে দেখো, টু স্বামী স্যামুয়েল অ্যাপিয়ার টু বি দ্য ওয়ার্স্ট ম্যান হি হ্যাড এভার সিন। স্বামীর কাছে স্যামুয়েল এমন একজন মানুষ যে এত বাজে, যাকে সে এরকম বাজে পৃথিবীতে আগে কখনো দেখেনি। এটা হয়ে যাবে ফলস। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই যে এই লাইনটা, এই যে হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এরপরে চলে আসবো পোয়েম পোর্শনে। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে অংশটা নেওয়া হয়েছে। তো এটার আমরা টেক্সট তো আগেই করিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, দেখে নাও মানেটা। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ রিকোয়েস্ট, প্রমিস, ড্রিম না উইস। কী করতে বাধ্য করছিল তার পোয়েটকে? প্রমিস করতে। তাহলে অপশন 2। হোয়েন দ্য ওক ট্রি আর চপ ডাউন দ্য পোয়েট ডাজ নট। যখন ওক গাছ কাটা হয় তখন পোয়েট কী করে না? ক্রাই, লাভ, পিপ না ব্লিঙ্ক এন আই, কোনো দৃষ্টিপাত করে না। তাহলে অপশন 4। দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট ইজ সেড টু বি। পোয়েটের ট্রু ফ্যামিলি কে? দ্য ওল্ড ওম্যান, দ্য কিথ অ্যান্ড কিনস, দ্য স্ট্যাগ, দ্য ওক ট্রি। ওক ট্রি। তাহলে অপশন 4। whenever an oak tree is seen felled one should plant। যখনই একটা ওক গাছ কাটা হবে তখন কি করতে হবে? আর কটা ওক গাছ লাগাতে হবে? 1 oak tree, 3 oak tree, 2 oak tree না 4 oak tree? 2 oak tree। তাহলে অপশন 3। এরপরে দেখো, হোয়াট আর হোয়েন রয়েছে। হোয়েনে লেখা আছে দ্য পোয়েট ক্রেভড ইন অ্যান ওক উড ইন সার্চ অফ এ স্ট্যাগ। হোয়াট? দ্য পোয়েট মিট অ্যান ওল্ড ওম্যান। তারপরে হোয়াট লেখা আছে দ্য পোয়েট কেম টুয়াইস আয়ক। কখন টুয়াইস আয়ক হলো? যখন বৃদ্ধ মহিলা তার ব্যাগ খুললো। তাহলে হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার ব্যাগ। তো আমরা সিন পোর্শন কমপ্লিট করলাম। এরপরে দেখো আনসিনটা করাবো। প্রথমে মানেটা বলে নিই।
One of the most common and reprehensible use of plastic in the world, including India, is as packaging material. তাহলে এখন বর্তমান দিনে পৃথিবীতে প্লাস্টিক নিয়ে সমস্যা তো রয়েইছে, আর এই সমস্যার একটা প্রধান কারণ ভারতবর্ষে হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল হিসাবে প্লাস্টিকের ব্যবহার। এই যে আনসিনটা, এটা আমি এর আগেও পড়িয়েছি কোনো একটা সেটে, তো তোমরা যারা রোজ দেখো তারা নিশ্চয়ই এটা চিনতে পারছো। তো এভাবেই কিন্তু বলছি যেটা আমি, যে যদি তোমরা প্রত্যেকটা আমার ভিডিও দেখো তাহলে কিন্তু আনসিনও কমন পেতেই পারো। ঠিক আছে, তো খুব ভালো করে কিন্তু ভিডিওগুলো দেখো, দরকার পড়লে বারবার দেখো, নিজেদের অফ টাইমেও দেখতে পারো, সবসময় যে বই নিয়ে বসেই দেখতে হবে সেরকম না, অফ সময়তেও কিন্তু দেখো। The polythene bags came into our market only as late as 1982. পলিথিন ব্যাগ আমাদের মার্কেটে এসেছে 1982 শেষের দিকে। But they have given such a beating to our recycled newspaper bags that one hardly sees the latter now. কিন্তু আসার পর এই যে পেপারগুলো রিসাইকেল করা যায়, নিউজ পেপারের যে ব্যাগ, সেই কাগজের ঠোঙাকে এতটাই মানে বিটিং করেছে যে এখন হয়তো তাদেরকে দেখাই যায় না, সবাই প্লাস্টিকই বেশি ব্যবহার করে। Few, however, seem aware of the danger of the plastic carry bags. এখন খুব কম লোকই কিন্তু এই প্লাস্টিক ক্যারি ব্যাগের ডেঞ্জারাস যে একটা দিক রয়েছে সেটা নিয়ে অবগত। Polythene bags often cause death to infants over the world as babies love to cover their heads and often die gasping for breath since air will not pass through polythene. আর এই পলিথিন ব্যাগ কিন্তু বাচ্চাদের একটা খুবই মানে ভয়ানকভাবে মৃত্যুর কারণ হয়, কারণ তারা এই পলিথিন ব্যাগ নিয়ে খেলতে ভালোবাসে, তারা অনেক সময় পলিথিন ব্যাগ মুখের ওপর ঢেকে দিয়ে কভার করে দেয়, যার ফলে কী হয়, তাদের দম বন্ধ হয়ে যায় আর হাওয়া পাস করতে পারে না, সেই জন্য তাদের মৃত্যু হয়। ইট ইজ ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস। অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যাগে এই ওয়ার্নিংগুলো লিখে রাখা দরকার যে কী কী ক্ষতি হতে পারে, অ্যাবাউট দেম বিং ইউজড এস প্লেথিংস ফর চিলড্রেন। কারণ এই যে বাচ্চাদের খেলার জিনিস হিসেবে যাতে ব্যবহার না করে সেই জন্য অবশ্যই কিন্তু পলিথিন ব্যাগে এই ওয়ার্নিংগুলো লেখা উচিত। মোস্ট প্লাস্টিক টয়েস আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটেরিয়াল অ্যান্ড ক্যারি স্টেটমেন্টস টু দ্যাট এফেক্ট। আর বেশিরভাগ খেলনারও কিন্তু নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা উচিত, আর অবশ্যই তার গায়ে এই যে এফেক্টগুলো সেগুলো মেনশন করা দরকার। The same is the fate of fish and other marine life when polythene finds its way into the water as it often does. আর এই একই ঘটনা ঘটে কিন্তু মাছেদের ক্ষেত্রে এবং মেরিন লাইফের ক্ষেত্রে, সমুদ্রে যে সমস্ত প্রাণী থাকে তাদের জন্য, কারণ এই পলিথিন ব্যাগগুলো তাদের অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্লাস্টিক ইনডিড পোজেস এ স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। গোটা পৃথিবীতে পলিথিনের ডিসপোজাল সমস্যা রয়েছে। ইউ ক্যানট বার্ন ইট, পলিথিনকে তোমরা পোড়াতে পারবে না। ইফ ইউ থ্রো ইট অ্যাওয়ে ইট উইল চোক দ্য ড্রেন, যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা ড্রেনে গিয়ে আটকে যাবে। সো ইউ কান্ট গেট রিড অফ ইট, সেই জন্য পলিথিন থেকে মুক্তির কোনো উপায় নেই। ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউসড ইট ইট হ্যাজ এনভেলপড ইউর লাইফ। তুমি যেহেতু এটাকে তৈরি করে ফেলেছো তাই এইটাও তোমার জীবনকে একেবারে খামের মধ্যে বন্ধ করে ফেলবে। অ্যান লিওলার্ড of the internationally known environmental group গ্রিনপিস, গোটা পৃথিবী জুড়ে খ্যাত যে একটা এনভায়রনমেন্টাল গ্রুপ গ্রিনপিস, সেখানকার সদস্য অ্যান লিওলার্ড বলেছেন, সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যাল রিলিজড in plastic production can cause cancer and congenital defects and damage the nervous system, blood, kidneys and immunity system. বলা হয়েছে যে টক্সিক কেমিক্যালগুলো প্লাস্টিক থেকে বের হয় সেগুলো কিন্তু অনেক রোগের কারণ হয়, যেমন ক্যান্সার হতে পারে, নার্ভ সিস্টেম ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, ব্লাড ড্যামেজ হতে পারে, ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। দিস কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম। আর এই যে প্লাস্টিকের যে কেমিক্যাল সেগুলো কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের উপর কিন্তু মারাত্মক একটা ক্ষতি সাধন করতে পারে। তো তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। দেখো এবার প্রশ্নগুলো করাই। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। Plastic has enveloped our life as it is biodegradable, it is toxic, it is inflammable, we cannot get rid of it easily. প্লাস্টিক আমাদের জীবনকে এনভেলপের মধ্যে করে ফেলেছে, কারণ আমরা এখান থেকে সহজে মুক্তি পেতে পারি না। তাহলে অপশান ডি। দ্য এনভায়রনমেন্টাল এজেন্সি মেনশনড ইন দ্য অ্যাবভ প্যাসেজেস, কোন এনভায়রনমেন্টাল এজেন্সির কথা বলা হয়েছে এই প্যাসেজে? রেড ক্রস, গ্রিনপিস, ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি না সাউথ আর্থ সিস্টেম গভর্নেন্স প্রজেক্ট? এখানে বলা হয়েছে গ্রিনপিসের কথা, তাহলে অপশন বি।
The most reprehensible use of plastic is as toys, as packing materials, for making pipes and chips industry, নাকি for making chips for gadgets। তাহলে সব থেকে রিপ্রিহেন্সিবল ইউজ কি প্লাস্টিকের? প্যাকেজিং মেটেরিয়াল হিসেবে, তাহলে অপশন বি। It has to be mandatory for plastic bags to carry warnings, to be biodegradable, to be colorful, to avoid toxic chemicals। তাহলে কি করা উচিত ম্যান্ডেটরি হিসাবে, না ক্যারি ওয়ার্নিংটা লিখে দেওয়া উচিত প্লাস্টিকের গায়ে? তাহলে এটা হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো, প্লাস্টিক হ্যাজ অ্যানাউন্স সিগনিফিকেন্ট ড্যামেজ টু মেরিন অ্যান্ড অ্যাকোয়াটিক লাইফ, হিউম্যানস, ইকোসিস্টেম, অল অফ দেম। প্লাস্টিক কোথায় ক্ষতি করে? সব কিছুর ক্ষেত্রে। সরি, একটা বাদ পড়ে গেছে। প্লাস্টিক পলিউশন ক্যান কজ ক্যান্সার, কনজেনিটাল ডিফেক্টস, ড্যামেজ অফ নার্ভ। তাহলে ড্যামেজ টু নার্ভ সিস্টেম না অল অফ দিস হয়ে যাবে এটা সঠিক উত্তর, অপশন ডি। তাহলে এরপরে আমরা চলে আসবো ট্রু ফলসে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে যেরকম ট্রু ফলসে হয়। দেখো, প্রথমে রয়েছে প্লাস্টিক টয়েস শুড ক্যারি ওয়ার্নিং, প্লাস্টিক টয়েসের অবশ্যই ওয়ার্নিং লিখে দেওয়া উচিত, এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, মোস্ট প্লাস্টিক টয়েস আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটেরিয়ালস অ্যান্ড ক্যারি স্টেটমেন্ট টু দ্যাট এফেক্ট। নেক্সট রয়েছে প্লাস্টিক টয়েস আর সেফ অ্যাজ অল অফ দেম আর মেড অফ নন টক্সিক মেটেরিয়াল। প্লাস্টিক টয়েস সেফ কারণ সমস্তই নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি, এটা হয়ে যাবে ফলস। নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সও এই লাইনটাই লিখবো আমরা, মোস্ট প্লাস্টিক টয়েস আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটেরিয়ালস। ঠিক আছে, এতটা লিখলেই হবে। তারপরে 3 নম্বরে রয়েছে দেখো, উই ক্যান সলভ ডিসপোজাল প্রবলেম কোজ বাই প্লাস্টিক ব্যাগ বাই বার্নিং ইট, এটা হয়ে যাবে ফলস। বার্নিং করতে তো পারি না আমরা প্লাস্টিক ব্যাগকে, তাহলে ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা, ইউ ক্যান নট বার্ন ইট। ক্লিয়ার এতটা? এরপরে দেখো প্রশ্ন রয়েছে 4টে। প্রথমে রয়েছে হোয়াই প্লাস্টিক ব্যাগস আর নট রিসাইকেল, কেন প্লাস্টিক ব্যাগকে রিসাইকেল করা যায় না? অ্যান্সার হবে প্লাস্টিক ব্যাগস আর নট রিসাইকেল বিকজ ইট ইজ মেড অফ টক্সিক মেটেরিয়াল, কারণ প্লাস্টিক ব্যাগ টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই তাদেরকে রিসাইকেল করা যায় না। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়েন ডিড পলিথিন ব্যাগস কেম ইনটু মার্কেট, কখন পলিথিন ব্যাগ মার্কেটে আসে? হোয়াট হ্যাজ ইট ডান টু দ্য পেপার ব্যাগ, আসার পর পেপার ব্যাগের সাথে এটা কী করে? The polythene bags came into market as late in 1982. 1982 এর শেষের দিকে পলিথিন ব্যাগ আসে। It has given such a beating to the recycled newspaper bags that one hardly sees the latter now. এতটাই এসে বাজার দখল করে নেয় যে কাগজের যে ঠোঙা বা কাগজের ব্যাগ এটা একেবারেই এখন আমরা খুঁজেই পাই না আর। পরবর্তী প্রশ্ন, হুইচ কেমিক্যালস কজ সিরিয়াস ড্যামেজ টু নেচার অ্যাকর্ডিং টু অ্যান লিওলার্ড। অ্যান লিওলার্ডের মতে কোন মেটেরিয়ালটা, কেমিক্যালটা প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষতি করে? নেম সাম অফ দ্য ডিজিজ দ্যাট আর সাপোজ টু হ্যাপেন ডিউ টু প্লাস্টিক, আর কিছু রোগের নাম করো যেগুলো প্লাস্টিকের জন্য হয়। দেখো, অ্যাকর্ডিং টু অ্যান লিওলার্ড, সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যাল রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন ক্যান কজ সিরিয়াস ড্যামেজ টু নেচার। তাহলে যে টক্সিক কেমিক্যালগুলো নির্গত হয় সেগুলোই কিন্তু প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষতি করে, এটা অ্যান লিওলার্ড বললেন। আর কি বললেন, কী কী রোগ হয় না? কনজেনিয়াল ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ অফ দ্য নার্ভ সিস্টেম, ব্লাড, কিডনিস অ্যান্ড ইমিউনিটি সিস্টেম, ক্যান্সার অ্যান্ড আদার অ্যান্ড সাম ডিজিজ দ্যাট আর সাপোজ টু হ্যাপেন ডিউ টু দ্য প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের জন্য এই সমস্ত রোগগুলো হয়। 4 নম্বর প্রশ্ন, হাউ দ্য ইনফ্যান্টস বিকেম ভিক্টিমাইজড বাই দ্য প্লাস্টিক, কীভাবে প্লাস্টিকের ভিক্টিমাইজড হয় ইনফ্যান্টরা, বাচ্চারা? দেখো, এটার উত্তর হয়ে যাবে পলিথিন ব্যাগস অফেন কজ ডেথ টু ইনফ্যান্টস ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ বেবিস লাভ টু কভার দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রেথ সিন্স এয়ার উইল নট পাস থ্রু পলিথিন। তাহলে কীভাবে চিলড্রেনরা ভিকটিম হয় না, তারা প্লাস্টিক নিয়ে খেলতে ভালোবাসে, অনেক সময় মুখটা কভার করে দেয় প্লাস্টিকে, যার ফলে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। আনসিনটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা গ্রামার ভোকাবুলারিতে চলে আসি। প্রথমে দেখো, ভার্বের সঠিক ফর্ম বাঁচতে হবে। উই ড্যাশ সাপ্লাই অফ অক্সিজেন ফ্রম ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, তাহলে এটা হয়ে যাবে উই হ্যাভ বিন গেটিং সাপ্লাই অফ অক্সিজেন ফ্রম ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। হোয়াট উইল হ্যাপেন when some people dash them thoughtlessly, এটা হয়ে যাবে হোয়াট উইল হ্যাপেন when some people are cutting down them thoughtlessly. We dash forward to measure to be taken by the government against him, তাহলে এটা হবে we are looking forward। বুঝতে পেরেছ? এবার দেখো আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে কি রয়েছে না, গ্লোবাল ওয়ার্মিং মিনস ওয়ার্ল্ড ওয়াইড রাইজিং ড্যাশ অ্যাভারেজ অ্যাটমসফেরিক টেম্পারেচার।
তো এটা হবে রাইজিং অফ দ্য অ্যাভারেজ অ্যাটমসফেরিক টেম্পারেচার। ড্যাশ মেন রিজন ড্যাশ দ্য রাইজ অফ টেম্পারেচার ইজ দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাস। তাহলে এটা হয়ে যাবে দ্য মেন রিজন ফর দিস রাইজ, এটা হবে ফর দ্য মেন রিজন ফর দিস রাইজ অফ ইন টেম্পারেচার ইজ দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস। আচ্ছা, এটা বিহাইন্ড হবে, হ্যাঁ, ফর না, ঠিক আছে। তাহলে এরপর দেখো কি আছে, ফাদার আস্ক স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ ইন ডাইরেক্ট স্পিচ। এটার অ্যান্সার হবে ফাদার আস্ক স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নেক্সট, পল্লবী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, চেঞ্জ বাই ইউজিং কম্পারেটিভ ডিগ্রি। এটাকে বেস্টের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হবে পল্লবী ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এরপরে দেখো, এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তর হবে এ ওয়েলদি মার্চেন্ট হু লিভড ইন এ ম্যানশন হ্যাড 3 ডটার্স। এরপরে আছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে সেভড, উত্তর হবে পুট অ্যাসাইড। তারপরে ইন্ডিউড, উত্তর হবে পুট আপ উইথ। আর তারপরে ওয়াজ বর্ন, এটা হবে কেম অফ। এরপর দেখো, এই যে ওয়ার্ডগুলো আছে সে একই মানের ওয়ার্ড আনসিন থেকে বের করে লিখতে হবে। প্রথমে রয়েছে পয়জনাস, এটা হবে টক্সিক। তারপরে কম্পালসারি, এটা হয়ে যাবে ম্যান্ডেটরি। তারপরে ইনবর্ন অর হেরিডিটরি, এটা হবে কনজেনিটাল। আর তারপরে এবিলিটি টু অ্যাভয়েড ডিজিজ, উত্তর হবে ইমিউনিটি। বুঝতে পেরেছো? তাহলে এবারে আমরা আসবো রাইটিং। প্রথমে রয়েছে রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ সত্যজিৎ রয় উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। সত্যজিৎ রয় সম্পর্কে বায়োগ্রাফি লিখতে বলেছে। এই রাইটিংটাও আমি এর আগে করিয়ে দিয়েছি কোনো একটা সেটে বা টেস্ট পেপারের পেজে। তোমরা নিশ্চয়ই যারা রোজ দেখো তাদের কাছে এটা আছে, আর যারা দেখোনি ভিডিওটা তাদের জন্য আমি আরও একবার এটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। সত্যজিৎ রয়. Satyajit Roy was an Indian filmmaker, screenwriter, music composer, graphic artist, lyricist, widely regarded as one of the greatest filmmaker of all the time. তাহলে সত্যজিৎ রয় হলেন একজন ফিল্মমেকার, ইন্ডিয়ান ফিল্মমেকার, স্ক্রিনরাইটার, মিউজিক কম্পোজার, গ্রাফিক আর্টিস্ট, লিরিসিস্ট এবং গোটা পৃথিবীতে একজন মানে বিখ্যাত ফিল্মমেকার হিসাবে পরিচিত হয়ে আছেন। He was born in Kolkata in Bengali family on 2nd October in 1921. 1921 সালের 2nd অক্টোবর কলকাতার একটা বাঙালি পরিবারে তার জন্ম হয়। His father was সুকুমার রয় and mother was সুপ্রভা দেবী। তার বাবা হচ্ছেন সুকুমার রয় এবং মা সুপ্রভা দেবী। His nickname was Manik, তার ডাক নাম ছিল মানিক। He directed 36 films including feature film, the documentaries and shorts like পথের পাঁচালী, অপরাজিত, অপু সংসার, মহানগর, চারুলতা, সোনার কেল্লা এক্সেট্রা। তিনি প্রায় 36টা ফিল্ম তৈরি করেছিলেন, যার মধ্যে ফিচার ফিল্ম রয়েছে কিছু, আরও বেশ কিছু ফিল্মের নাম হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, অপু সংসার, মহানগর, চারুলতা, সোনার কেল্লা ইত্যাদি। He brought Indian cinema to the world recognition to পথের পাঁচালী and his 2 sequels known as the Opu trilogy. পথের পাঁচালী সিনেমা দিয়ে তিনি গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন, গোটা এই বাংলা সিনেমাকে, ভারতীয় সিনেমাকে পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন। আর তার 2টো সিকুয়ালও তিনি করেছিলেন, যেটা অপু ট্রিলজি নামে পরিচিত। He also made a series of novels and stories dealing with ফেলুদা, প্রফেসর শঙ্কু এক্সেট্রা। প্রফেসর শঙ্কু, ফেলুদা, এই সমস্ত নোভেলও তিনি ডিরেক্ট করেছিলেন। In 1992, he was honored with Oscar Award and ভারত রত্ন অ্যাওয়ার্ড। 1992 সালে তাকে ভারত রত্ন এবং অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়, অস্কার পুরস্কার। This man of great talent died on 23rd April 1992. 1992 সালের 23শে এপ্রিল এই বিখ্যাত মানুষটি পরলোক গমন করেন। বায়োগ্রাফি রাইটিং হলো। এবার দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা মেরিট আর ডিমেরিট নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখন অনলাইন লার্নিং, তারপরে কোভিড-19, এই সমস্ত যে টপিকগুলো সেগুলো কিন্তু খুব এবছরের জন্য ইম্পর্টেন্ট। এটাও আমি আগে করিয়ে দিয়েছি, তোমরা যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য আরও একবার আমি দিয়ে দিচ্ছি, দেখো। চিঠির শুরুতে আমি বলেছি পার্সোনাল লেটার লিখতে গেলে প্রথমে ডান দিকের কোণে তুমি তোমার ঠিকানা লিখবে, যে চিঠি পাঠাচ্ছ, আর চিঠির শেষে বাঁ দিকের কোণে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা। তাহলে তোমার ঠিকানা এখানে লিখলে, তারপরে ডিয়ার, বন্ধুর নাম। হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড স্টেইং সেফ ডিউরিং দিস প্যান্ডেমিক। আশা করি তুমি এই প্যান্ডেমিক পরিস্থিতিতে ভালো আছো। আই অ্যাম ফাইন, আমিও ভালো আছি। টুডে আই অ্যাম গোয়িং টু ডিসকাস উইথ ইউ সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন লার্নিং। আজকে আমি তোমার সাথে এটাই আলোচনা করতে চলেছি, শেয়ার করতে চলেছি যে অনলাইন লার্নিংয়ের কিছু মেরিট আর ডিমেরিট, কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক।
We all know that the COVID-19 pandemic has triggered new ways of learning. আমরা সবাই জানি কোভিড-19 এর জন্য একটা অন্যরকম পড়াশোনা গোটা পৃথিবীতে শুরু হয়েছে all around the world. গোটা পৃথিবী জুড়ে educational institutions are looking forward online learning platforms to continue with the process of educating students. গোটা পৃথিবী জুড়ে অনলাইন লার্নিং এর মাধ্যমে এখন ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে। মি টু টেকিং প্রিপারেশন ফর মাধ্যমিক থ্রু অনলাইন ক্লাস। আমিও মাধ্যমিকের প্রিপারেশন অনলাইন ক্লাসের মধ্যেই নিচ্ছি। It has some advantages including flexibility of education programs, cost saving and less community where in the student can learn and study from home or from whenever and bear no extra expenses on travel due to the study center. তাহলে এটা ভালো দিক কিনা, এটা অনেকটা ফ্লেক্সিবল, স্টুডেন্টরা যেখানে খুশি সেখান থেকে পড়াশোনা করতে পারে। এর ফলে কি হয় না, তাদেরকে আলাদা করে অন্য কোনো জায়গায় যেতে হয় না ইনস্টিটিউশনে, যার ফলে যাতায়াতের খরচটা অনেকটাই বাঁচে। অ্যাপার্ট ফ্রম নিউমারাস অ্যাডভান্টেজ, অনেক ভালো দিক থাকা সত্ত্বেও দ্য অনলাইন মেথড অফ দ্য স্টাডি অলসো প্রেজেন্টস সার্টেন ডিসঅ্যাডভান্টেজ। অনলাইন স্টাডির কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, কোনো খারাপ দিকও রয়েছে। ইট ল্যাক্স দ্য ফিল্ড উইথ এনথুজিয়াজম কাইন্ড অফ এনভায়রনমেন্ট প্রেজেন্টেড বাই এ ক্লাসরুম। ক্লাসরুমে যে একটা এনথুজিয়াজমের একটা এনভায়রনমেন্ট থাকে আনন্দের, সেটা কিন্তু এই অনলাইন ক্লাসের মধ্যে থাকে না। দ্য লাইভলি অ্যান্ড জয়ফুল অ্যাম্বিয়েন্স অফ দ্য ক্লাসরুম ইজ ইউজুয়ালি ল্যাকিং ইন অ্যান অনলাইন সেশন। অনলাইন সেশনের মধ্যে যে ক্লাসের একটা আনন্দদায়ক যে একটা এনভায়রনমেন্ট, সবার মধ্যে সাথে দেখা হওয়া, মজা, সেটা কিন্তু অনলাইন সেশনে থাকে না। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন্টারাক্ট উইথ ইচ আদার অনলি অন সাবজেক্ট ম্যাটার অন ওয়ান বাই ওয়ান বেসিস। টিচার আর স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র সাবজেক্ট ম্যাটার নিয়েই আলোচনা হয়, একটা করে প্রশ্ন, একটা করে উত্তর, এইভাবে এখন একটা ভালো আলোচনা কিন্তু হয় না। মোরওভার ওভার এক্সপোজার অর টু গেজেটস প্রেজেন্টস ইটস ওন হেলথ হ্যাজার্ডস লাইক হেডেক, উইক আইসাইট অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন। আর সবচেয়ে বড় কি না, এই যে প্রচুর পরিমাণে অনলাইন ক্লাসের ফলে যে গেজেট আমরা ব্যবহার করছি, মোবাইল বলো, ল্যাপটপ, আইপ্যাড, এগুলোর জন্য কি হচ্ছে না, আমাদের কিন্তু হেলথ হ্যাজার্ড বিভিন্ন দেখা যাচ্ছে, চোখের যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, এই সমস্ত হচ্ছে। তাহলে পরের এটা হলো লিখলাম পুরো। এবার নেক্সট প্যারাগ্রাফে, নো মোর টুডে, আজ আর নয়, প্লিজ রাইট মি ব্যাক ইউর পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ই লার্নিং। ই লার্নিং সম্পর্কে তোমার কি পয়েন্ট অফ ভিউ, তুমি আমাকে লিখে জানিও। স্টে হোম অ্যান্ড স্টে সেফ, ঘরে থাকো ও সুস্থ থাকো। তারপরে বলেছিলাম যে বাঁ দিকের কোণে যাকে পাঠাচ্ছ চিঠির শেষে তার ঠিকানা, আর ডান দিকে তোমার লিখতে হবে ইউর লাভিং ফ্রেন্ড বলে তোমার নাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর একটা রাইটিং আছে এই পেজে, দেখো, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মডেল। তাহলে এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্ট ফলো করে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে, গল্পের একটা নাম দিতে হবে এবং একটা নীতিকথাও দিতে হবে, কারণ এটা নীতিমূলক গল্প, তো এটা নিয়ে একটা মোরালও লিখতে হবে। পয়েন্টগুলো আমি আর পড়লাম না, তোমরা দেখে নিও, আমি সরাসরি রাইটিংটায় চলে যাব। দেখো, এই গল্পটা তোমরা ছোটোবেলাতেও পড়েছো, দেখো পড়লেই বুঝতে পারবে। দ্য র্যাট দ্যাট এট আয়রন শেপ, একটা ইঁদুর যে আয়রনের তৈরি, লোহার তৈরি সিন্ধুক খেয়ে ফেলেছিল। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান কল বিলু, একদা একটা মানুষ ছিল যার নাম ছিল বিলু। হি সোল্ড অল অফ হিজ পজিশন, সে তার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়। অল দ্যাট হি ওয়াজ লেভ টু উইথ ওয়াজ এ হেভি আয়রন শেপ, আর তার একমাত্র যে জিনিসটা পড়েছিল সেটা হচ্ছে বেশ বড় সড়ো একটা ভারী লোহার সিন্ধুক। বিফোর লিভিং হিজ টাউন, তার শহর ছাড়ার আগে, হি ওয়েন্ট টু দ্য নেবার কালু, সে তার প্রতিবেশী কালুর কাছে গেল। হি রিকোয়েস্টেড হিম টু কিপ দ্য সেফ উইথ হিম টিল হি রিটার্ন, সে তাকে বললো যে আমি যতদিন না ফিরে আসি ততদিন পর্যন্ত তুমি আমার এই সিন্ধুকটা তোমার কাছে রাখবে। অফকোর্স মাই ফ্রেন্ড, আই উইল কিপ দ্য আয়রন সেফ ফর ইউ, সেড কালু। কালু বলছে, অবশ্যই বন্ধু, অবশ্যই আমি তোমার এই সিন্ধুক আমার কাছে রাখবো। বিলু থ্যাঙ্কড হিম অ্যান্ড লেফট, বিলু তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আফটার সাম ইয়ার্স বিলু কেম ব্যাক টু দ্য টাউন, কিছু বছর পর বিলু আবার শহরে ফিরে আসে। হি আস্কড কালু টু রিটার্ন হিজ আয়রন শেপ, তখন সে কালুকে বলে যে আমার ওই সিন্দুকটা যে রেখে গেছিলাম সেটা আমায় ফেরত দাও। কালু হ্যাড নো ইন্টেনশন অফ রিটার্নিং ইট, কালুর কিন্তু ওটা ফেরত দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। সো হি পুট অন এ ব্যাড ফেস অ্যান্ড সেড, সামথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড, আই হ্যাড কেপ্ট দ্য সেফ কেয়ারফুলি ইন মাই স্টোর রুম, বাট দ্য র্যাট হ্যাড ইটেন ইট, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। তখন সে একটা দুঃখ মুখ করে বলল যে কি একটা খারাপ ঘটনা ঘটে গেছে বন্ধু, আমি তো তোমার ওই আয়রন যে সেফটা সেটা খুব যত্ন সহকারে আমার স্টোর রুমে রেখেছিলাম, কিন্তু একটা ইঁদুর ওটাকে খেয়ে নিল, আমি খুবই দুঃখিত এর জন্যে।
বিলু said nothing but took কালুর son to the river for a bath. বিলু কিছু বলল না, সে কী করলো, সে না কালুর ছেলেকে নিয়ে গেল নদীতে স্নান করার জন্য। আফটার সাম টাইম বিলু রিটার্ন, কিছুক্ষণ পর বিলু ফিরে এলো অ্যালন, একা। কালু আস্কড অ্যাবাউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ হার সন। কালু তখন জিজ্ঞেস করলো যে তার ছেলে কোথায়। বিলু বলল, ও ইট ওয়াজ সো আনফর্চুনেট, একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ভাই। হোয়াইল উই ওয়ার কামিং, যখন আমরা ফিরছিলাম, ইয়োর চাইল্ড হ্যাড বিন ক্যারিড অফ বাই এ কাইট, তখন তোমার ছেলে একটা ঘুড়ির সাথে উড়ে চলে গেল। আই অ্যাম ভেরি সরি ফ্রেন্ড, আমি খুবই দুঃখিত এর জন্য বন্ধু। অন হিয়ারিং দিস কালু বিকেম ফিউরিয়াস, কালু তো এটা শুনে খুব রেগে গেল। হি ইনসিস্টেড দ্যাট এ কাইট কুড নট ক্যারি অফ এ বয়, তখন সে বারবার জোর দিয়ে বলল কখনোই একটা ঘুড়ি একটা ছেলেকে এভাবে নিয়ে চলে যেতে পারে না। দেন বিলু সেড ইট ইজ অলসো ইম্পসিবল টু ইট আয়রন সেফ ফর দ্যাট, তখন বিলু বলছে তাই তো, কিন্তু এটাও তো ইম্পসিবল যে একটা ইঁদুর কখনো লোহার সিন্দুক খেতে পারে না। কালু ফেল্ট অ্যাসেমড অ্যান্ড অন হিয়ারিং ইট, এই কথা শুনে কালু খুবই লজ্জা বোধ করলো। অ্যান্ড রিটার্ন দ্য আয়রন সেফ, এবং সে তার লোহার সিন্দুক তার বন্ধুকে বিলুকে ফেরত দিয়ে দিল। বিলু অলসো রিটার্ন ব্যাক হিজ সন টু কালু, বিলুও তার ছেলেকে কালুর কাছে ফিরিয়ে দিল। তাহলে মরাল কি হবে না, বি কেয়ারফুল অফ হোয়াট ইউ ডু অ্যাজ ইট ক্যান কাম ব্যাক টু ইউ, তুমি যা করছো সে নিয়ে অবশ্যই সতর্ক থেকো, কারণ সেই কাজ তোমার কাছে ফিরে আসতে পারে। বুঝতে পেরেছো তোমরা গল্পটা? এভাবে তোমরা কিন্তু লিখতে পারো, নিজেদের মতো করেও লিখতে পারো আমারটা ফলো করে, ঠিক আছে? মডেল কোশ্চেন পেপার 12 পুরোটা কমপ্লিট হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখো, আগেরগুলো যদি না দেখে থাকো দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ তোমরা যদি বেল আইকন প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই। থ্যাংক ইউ।